ছিল, এগুলো আমি মনে করি যে যারা শুনছে, যারা দেখছে এবং যারা এই ২ বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে সবকিছু অবলোকন করার সুযোগ পাচ্ছে তারাই বিচার করবে। প্রথম যে তথ্যটি সবার সামনে নিয়ে আসা প্রয়োজন সেটি হচ্ছে যে বাংলাদেশে চাকরিতে কোটা ব্যবস্থা, এটা আওয়ামী লীগ সরকার নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে এই কোটা ব্যবস্থা বাতিল করে। ২০১৮ সালের একটি সিদ্ধান্তের মধ্য দিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই সিদ্ধান্তটি বাতিল করেন। একটি দেশে আন্দোলন হয়, যে কোনো সরকার তার কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে সেই আন্দোলনগুলো কিভাবে মোকাবেলা করছে, জনপ্রত্যাশা কতটা পূরণ করছে কিংবা কতটুকু রেসপন্স করছে কিংবা কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছে, মানুষের কথা শুনছে কিনা, এটার মাধ্যমে একটা সরকার গণতান্ত্রিক কিনা সেটা আপনি দেখবেন। যে কোনো দেশে আন্দোলন হতে পারে, পৃথিবীর সব দেশেই আন্দোলন হয়। এবং ২০১৮ সালের যখন আন্দোলন হয় কোটা সংস্কারের দাবিতে, সকল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। সে সময় কিন্তু আওয়ামী লীগ সরকার, সে সময়ের প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি যে গণপ্রত্যাশার প্রতি দায়বদ্ধ, তিনি যে জনগণের প্রত্যাশা পূরণ করতে চান, তিনি যে সংস্কারের প্রত্যাশাটি মানুষের রয়েছে, শিক্ষার্থীদের রয়েছে, চাকরির ব্যবস্থাকে ঘিরে, সেটি যে করতে চান সেটির প্রমাণ তো আওয়ামী লীগ সরকার রেখেছে এবং একটি সংকটের সমাধান আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ তো সংকটটি জিয়ে রাখেনি, আওয়ামী লীগ সংকটের সমাধান করেছে এবং পরবর্তীতে ২০১৮ সালের পরে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়াতেই বাংলাদেশের সকল বিসিএস সহ পিএসসির আওতাধীনের সকল পরীক্ষা, অন্যান্য চাকরির পরীক্ষা সবখানে কিন্তু মেধার ভিত্তিতেই এই চাকরির নিয়োগ প্রক্রিয়াটি নিশ্চিত হয়েছিল। এবং বিশেষ করে আওয়ামী লীগ সরকারের তরুণ প্রজন্মের কাছে একটা জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল যে সরকারি পদ্ধতিতে চাকরিতে স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া আওয়ামী লীগ সরকার নিশ্চিত করতে পেরেছিল, যে কারণে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ক্যাম্পাসগুলোতে অনেক জনপ্রিয় ছিলেন, শিক্ষার্থীদের কাছে আস্থার জায়গা ছিলেন। আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিগুলোতে লম্বা লাইন সকালবেলা চাকরির প্রস্তুতি কিংবা অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতির জন্য। এবং এই বাংলাদেশের সরকারি চাকরির আগের পরিসংখ্যান যদি আপনি দেখেন, আগের বিসিএস পরীক্ষাগুলো, সেগুলো কথা বাদই দিলাম যে কিভাবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে, কিভাবে দলীয় ক্যাডারদের নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে বছরের পর বছর ফিফা ওয়ার্ল্ড কাপের মতো 4 বছর পর পর পরীক্ষা হয়েছে অনেক সময়, এবং পরীক্ষাগুলো কিরকম বিতর্কিত ছিল, সেই জায়গায় আওয়ামী লীগ সরকার একটা সবার কাছেই একটা সুশাসনের অঙ্গীকারের জায়গা থেকে এটা পূরণ করতে পেরেছিল। এবং ২০২৪ সালে যখন ইস্যুটা আসে, এটা তো সরকার নিয়ে আসেনি, একটা বিচারিক প্রক্রিয়ার আওতায় এটি এসেছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা বিচারিক অতি সক্রিয়তা ছিল, কারণ নির্বাহী বিভাগের একটা সিদ্ধান্ত ভাবে বানচাল করে দেয়া এবং সেটা আদালত কতটুকু বিধিসম্মত করেছে এটাই এই নৈমিত্তিক প্রশ্নটি করাই যায়। কিন্তু আওয়ামী লীগ সরকারের ভূমিকা কি ছিল? আপনি যদি দেখেন যে একটা দেশের নির্বাহী বিভাগ কি বিচার বিভাগকে সরাসরি কখনো হস্তক্ষেপ করতে পারে, কিংবা এটা কি ন্যায়সঙ্গত? আজকে দেখুন, যখন সেটি বিচারিক পর্যবেক্ষণের মধ্যে ছিল, শিক্ষার্থীদের পক্ষে আদালতে কারা লড়েছে? সরকার পক্ষের আইনজীবীরাই তো কোটা সংস্কারের জন্য সরকারের যুক্তি তুলে ধরেছে, সরকারের হয়ে এই শিক্ষার্থীদের আপিল করেছে সরকার, সমাধান করার চেষ্টা করেছে সরকার। এবং ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা সংস্কারের দাবিতে, আজকে দেখুন আপনি যদি কর্মসূচিগুলো দেখেন, এই কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে, মিটিং করেছে, সভা করেছে, সমাবেশ করেছে, ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনা করেছে, অ্যাডভোকেসি প্রোগ্রাম করেছে। এমনকি আমরা এ পর্যন্ত শিক্ষার্থীদেরকে বলেছি যে শিক্ষার্থীদের সংস্কারটি কি রকম হওয়া প্রয়োজন চাকরির বিষয়ে, এবং এখানে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর অধিকারের সুরক্ষা, আমাদের বৈষম্যের শিকার কেউ হচ্ছে কিনা, মেধার নিশ্চয়তার ভিত্তিতে একটা স্থায়ী সুযোগ যেন নিশ্চিত করা সম্ভব হয়, যাতে করে এই ধরনের বিচার বিভাগীয় পর্যবেক্ষণের মাধ্যমে সরকারের একটা ইতিবাচক সিদ্ধান্তের জন্য বাতিল না হয়, সে ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কাজ করছিল এবং আমরা এক ধরনের পলিসি ডিসকাশনের মধ্যে ছিলাম। এবং এর মধ্যে আপনি দেখুন যে সরকার রেসপন্স করেছে কিনা। আপনি যদি দেখেন যে 11 জুলাই 5 জুন আদালত যে রায়টা দেয়, সেই রায়ের উপরে কিন্তু স্ট্যাটাস কো প্রদান করা হয়। তার মানে বাংলাদেশে 11 জুলাই, আজকে আন্দোলন তো পরের কথা, আন্দোলন তো পরের চ্যাপ্টার, 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে 11 জুলাই 2024 বাংলাদেশে যে শিক্ষার্থীরা চাকরির পরীক্ষা দিয়েছে, চাকরির আবেদন করেছে, চাকরি করতে চেয়েছে, চাকরির প্রস্তুতি নিয়েছে, কারোর জন্যই কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে সরকার এটার সমাধান করেছে, সরকার এটার আন্তরিক ছিল এবং সরকার যে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি
এক ধরনের দায়বদ্ধতা অনুভব করেছে, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যে ইতিবাচক অঙ্গীকার নিয়ে সমস্যাটির সমাধান করতে চেয়েছেন, শান্তিপূর্ণভাবে সমাধান করেছেন, সঠিক একটা রাস্তা বাতলে দিয়েছেন। বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ প্রত্যেকটি অঙ্গ এবং রাজনৈতিকভাবে একটা শান্তিপূর্ণ সমাধানের দিকেই যে সরকার অগ্রসর হচ্ছিল, এটা কিন্তু আজকে যখন এটা আমরা ঘটনাগুলোর পারস্পরিক বিশ্লেষণ করি, এটা কিন্তু পরিষ্কারভাবে প্রমাণিত হয়ে যায় আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়েই, আইনের শাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণকে সবচেয়ে বেশি প্রাইম কনসার্ন হিসেবে নিয়েছিল এবং সমাধান করতে সক্ষম হয়েছিল। পরবর্তীতে যেটি হয়েছে যে এই আন্দোলনের তথাকথিত আন্দোলন নামে একটি সমাধানকৃত বিষয়ে তারা ইচ্ছাকৃতভাবে টেনে হিসেবে এবং পরবর্তীতে টার্গেট কিলিং, এই মেটিকুলাস ডিজাইন ব্যবহার করা, ছাত্রদল জামায়াত শিবিরের গুপ্ত ঘাতকদের ব্যবহার করা, বিএনপি জামায়াতের নেতৃত্বে জঙ্গি গোষ্ঠীর ব্যবহার করা, কারাগারগুলো থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বের করে দেওয়া এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশীদার হওয়া, এটার মাধ্যমে এটিকে এক ধরনের সহিংসতার রূপ দেয়া এবং এই সহিংসতার শিকার শুধুমাত্র শিক্ষার্থীরা নয়। আজকে আপনি দেখবেন যে অনেক জায়গায় দেখবেন যে শিক্ষার্থীরা সেখানে সভা করছে, সমাবেশ করছে, দূরে হয়তো পুলিশ দাঁড়িয়ে আছে, হুট করে একজন এই দূরবর্তী টার্গেট কিলিং এর আওতায় সে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, মৃত্যুর শিকার হচ্ছে। আজকে দেখুন যে বারান্দায় শিশুরা দাঁড়িয়ে আছে, কোথা থেকে গুলি করা হয়েছে, কিভাবে গুলি করা হয়েছে, ছাদে কিভাবে গুলি করা হয়েছে। এটি কি বাংলাদেশে ন্যূনতম কমন সেন্স যারা রাখেন, কিংবা ঘটনাগুলো যারা একেবারে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি না, যারা একটা ইতিবাচক সত্যিকারের অনুসন্ধান চান, ইনভেস্টিগেশন চান, তারা দেখুন যে হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে। এমনকি আজকে দেখুন আগামীকাল 16 জুলাই, এই 16 জুলাইয়ে আজকে দেখুন যে 16 জুলাই বাংলাদেশে 6টি মৃত্যুর ঘটনা ঘটেছে। আজকে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, যে যারা শুনছে কিংবা যারা আওয়ামী লীগ হয়তো করে না, যে 16 জুলাই যে 6টি লাশ পড়েছে সবার পরিচয় কি জানে কেউ? যদি জিজ্ঞেস করা হয় তাদের রাজনৈতিক পরিচয় কি, বেশিরভাগই কিন্তু বলতে পারবে না। এবং এই 16 জুলাই এবং পরবর্তীতে এই যে হত্যাকাণ্ডগুলো নিয়ে রাজনীতি, সংখ্যাটি বাড়িয়ে দেখানো এবং এটিকে আওয়ামী লীগ সরকারের উপর চাপিয়ে দেয়, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানে যারা হত্যা শিকার হয়েছে তাদের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। এবং 16 জুলাইয়ের ঘটনাটি আমি আপনাকে নিয়ে আসছি যেটি বহুল আলোচিত হয়, বিশেষ করে যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে বলতে মুখে ফেনা তুলে, তারা এই দুটি বিষয়ের সামনে নিয়ে আসে, আবু সাইদ এবং বিশেষ করে ওয়াসিম আকরাম চট্টগ্রামে। 6টি যে লাশ পড়েছে, বাকি 4টা লাশ কার? আজকে সচেতন মানুষ যারা, তাদেরকে আমি জিজ্ঞেস করবো, এবং প্রথম যে হত্যাকাণ্ড ঘটে সেটি কার? এবং প্রথম সেই 16 জুলাইয়ের বিকেল বেলা কিন্তু সবুজ আলী বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী। এবং আপনি দেখুন, এটা তো আমার বলার প্রয়োজন, আপনি অডিও দেখুন, ভিডিও দেখুন, আপনি লাইভ দেখুন, সে সময় কিভাবে 4-5 থেকে ঘিরে ধরে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে দিনে দুপুরে, বিকেল 3:30-4টা নাগাদ ঢাকা কলেজের সামনে, নিউ মার্কেটের সামনে কিভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তো সবুজ আলী কিভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, কারা হত্যা করলো? আজকে দেখুন যে সবুজ আলী, এই 16 জুলাই যে সবুজ আলী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেই সবুজ আলী হত্যাকাণ্ডের মামলার আসামি আমি নিজে। শুধু আমি নই, আজকে আমাদের আওয়ামী লীগ সভাপতি, 5বারের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা থেকে শুরু করে সবাই। অথচ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এটা কিন্তু অডিও, ভিডিও সব ধরনের প্রমাণ রয়েছে। আজকে দেখুন যে একই দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিউ মার্কেটের একজন হকার মোহাম্মদ শাহজাহান, বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডারদের গুলিতে সেদিন তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফার্নিচারের দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক, তাকে হত্যাকাণ্ড করেছে টার্গেট কিলিং করে বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডারদের মাধ্যমে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামে, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিএনপি জামায়াতের সশস্ত্র ক্যাডারদের গুলিতে। কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা হত্যাকাণ্ড করলো, আজকে এই তথ্য প্রমাণ উপাত্ত সহিত এগুলো প্রমাণিত হচ্ছে। 16 জুলাই আপনাদের অনেকের মনে আছে যে আপনি চট্টগ্রামে দেখবেন যে বাড়ির ছাদ থেকে কিভাবে ছাদের উপর থেকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, নির্মম হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। আজকে দেখুন যে এই 16 জুলাইয়ের একটা ঘটনার মাধ্যমে আপনি গোটা জুলাই আগস্টে কি ঘটেছে না ঘটেছে এটা সবকিছুর প্রমাণ আপনি সুস্পষ্ট ভাবে আপনি দেখতে পাবেন। এবং এই 1 বছরের মাথায় এই অসাংবিধানিক ভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ফ্যাসিবাদী গোষ্ঠী ক্ষমতা দখল করার পরে আবার আরেক 16 জুলাই, এবং এটার মাধ্যমে আমাদের গোপালগঞ্জে আমাদের শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুরোপুরি রাষ্ট্র পরিচালিত হত্যাকাণ্ড, পুরোপুরি রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গোপালগঞ্জে। এবং এটিও সবকিছুই প্রমাণিত রয়েছে, অডিও, ভিডিও, লাইভ প্রেজেন্টেশন সবকিছুই এই ঘটনাগুলো রয়েছে। দীপ্ত সাহা, রমজান আলী, সোহেল মোল্লা, ইমন, রমজান মুন্সি সহ কতগুলো লাশ
সেখান থেকে গুম করে দেওয়া হয়েছে, পরিবারগুলোকে আতঙ্কগ্রস্ত করা হয়েছে, লাশ খুঁজে পাওয়া যায়নি কতজনের, অথচ মামলা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে। এই যে 16 জুলাই, 24-এর 16 জুলাই কিংবা 2025 সালের 16 জুলাই, এটাকে যদি টেক্সট কেস হিসেবে নেন, তাহলে বাংলাদেশে কি হয়েছে এই জুলাই আগস্টের প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে প্রমাণিত হবে। এবং আজকে বাংলাদেশের যে সংকট, এই সংকটের সূচনা ঘটেছে এই 16 জুলাই, এই জুলাই আগস্টের ষড়যন্ত্রের মধ্য দিয়ে। আজকে দেখুন দেশে কি গণতান্ত্রিক সরকার আছে। আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, সরকারে থাকতে পারে, বিরোধী দলে থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু এক ধরনের প্রতিযোগিতামূলক গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায়িত হতে হবে। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। গণতন্ত্রের যে সংকট, সেটা সূচনা ঘটেছে জুলাই আগস্টের মধ্য দিয়ে। কারণ তারা জানতো যে এই ষড়যন্ত্র, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, সহিংসতা এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা, এই যে ক্ষমতা দখল করার জন্য তাদের যে চেনা রাস্তা, বিএনপি জামায়াতের চেনা রাস্তা, সেটাই তারা অনুসরণ করে তারা ক্ষমতায় গেছে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে হবে, সাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতায় আসতে হবে, সেই কোনো কিছুই কিন্তু তারা অনুসরণ করেনি। এবং আজকে এই লম্বা সময় অতিক্রম হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ রাজনৈতিক ভাবে সচেতন হয়েছে। বাংলাদেশ মানুষ এই প্রশ্নগুলো করছে, বাংলাদেশের মানুষ এই প্রশ্নগুলো জবাব খুঁজতে চাইছে। বাংলাদেশের মানুষ জানতে চাইছে যে যারা আজকে ক্ষমতা দখল করে আছে, যারা প্রত্যেক মুহূর্তে দিন রাতে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, যারা বলে যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যাত করেছে, অথচ জনগণকে রায় দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। জনগণকে তাদের আওয়ামী লীগের পক্ষে রায় কিংবা আওয়ামী লীগের বিপক্ষে রায়, দুটো রায়ই তো জনগণকে দিতে হবে। আজকে সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে। তার মানে আমাদের এই যে গণতন্ত্রের সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাযজ্ঞের যে দেশ আজকে বাংলাদেশ পরিণত হয়েছে, নদীমাতৃক বাংলাদেশের নদীগুলো আজকে লাশের ডাম্পিং স্টেশন। 1000-এর অধিক লাশ পাওয়া গেছে শুধুমাত্র নদী থেকে। আমাদের কারাগারগুলোতে কিভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, 5 শতাধিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আইন এবং সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক ভাবে সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2 শতাধিক কারাগারে। পুলিশ হেফাজতে এবছরই 31 জনের বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে শতাধিক। এবং এই প্রথম 1 মাসে 600টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে গোটা বাংলাদেশ। আজকে দেখুন যে বাংলাদেশে যে এই ঘটনা, এবং আজকের দিনের বাংলাদেশ দেখুন, আপনি আজকের দিনের বাংলাদেশ দেখুন, যে বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পারফরমেন্স ছিল অন্যান্য দেশের কাছে উদাহরণ। সেটি 1998 সালের বন্যা হোক, সেটি আমাদের কোভিড মোকাবেলায় আওয়ামী লীগ সরকারের সফলতা হোক, টিকা কূটনীতি হোক, 2000, এমনকি আপনি যদি সাম্প্রতিক কালের রেকর্ড দেখেন 2017 এবং 2022, এই বন্যা পরিস্থিতি আওয়ামী লীগ সরকার মোকাবেলা করেছে। সাধারণ মানুষের জন্য নিরাপদ পানি, নিরাপদ বাসস্থান, সরকারি সুযোগ সুবিধা, প্রশাসনিক সক্রিয়তা সবকিছু নিশ্চিত করে। যে আজকে আপনি দেখুন যে পার্বত্য চট্টগ্রাম, সিলেট বন্যায় বাংলাদেশের মানুষ মৃত্যুর শিকার হচ্ছে, জনজীবন ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে, মানুষ নিরাপদ পানি পাচ্ছে না, বাসে থাকার সুযোগ পাচ্ছে না, শতাধিক বলা যায় যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাষ্ট্র যখন উদাসীন, রাষ্ট্র যখন মানুষকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেটা তো হত্যাকাণ্ড এবং ঘাতক তো সরকার। আজকে বাংলাদেশে সেই ঘটনাটি ঘটছে এবং পরীক্ষাকে কেন্দ্র করে কি বিপর্যয়কর অবস্থা ঘটে গেছে। আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু পরীক্ষা চাপিয়ে দেওয়া হয়েছে। এবং একটা সমস্যার সমাধান কিভাবে করতে হয়, সরকার এই ন্যূনতম এই দক্ষতাটুকু, এই ন্যূনতম আন্তরিকতাটুকু এই যারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছে তাদের আজকে নেই। একটা সামান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পর্যন্ত ক্যাপাসিটি তাদের নেই। একটা সমস্যার সমাধান কিভাবে করতে হয়, জনগণের সমস্যা কিভাবে অ্যাড্রেস করতে হয়, আজকে আমাদের ছেলেমেয়েরা পড়বে কোথায়? তাদেরকে আগের দিন রাস্তায় থাকতে হচ্ছে, পুলিশের আক্রমণের শিকার হতে হচ্ছে, ছাত্র দলের আক্রমণের শিকার হতে হচ্ছে, প্রত্যেক মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে। পরের দিন পরীক্ষা হবে কি হবে না, কি হবে না হবে, কিভাবে মার্কিং হবে, প্রশ্নপত্র নিয়ে কত ধরনের আজকে সমালোচনার মধ্যে থাকছে। পরের দিন পরীক্ষাটা কিভাবে দিবে? আজকে শুধুমাত্র বাচ্চারা তো নয়, শুধুমাত্র পরীক্ষার্থী তো, অভিভাবকেরা কি ধরনের শঙ্কার মধ্যে আছে। এবং আপনি দেখুন যে ফিজিক্সের পরীক্ষা নিয়েছে, সেখানে পূর্ণ নম্বরের 6 এবং 7 নাম্বার দুটো কোশ্চিন, প্রশ্নপত্রই সেখানে তারা ভুল করেছে। প্রশ্নপত্র প্রণয়ন করতে পারে না, বাচ্চাদের বই দিতে পারে না, একটা পরীক্ষা পর্যন্ত নিতে পারে না। কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, তারা আমার ধারণা সেটিও তারা কোনো খোঁজ খবর রাখে না। কুমিল্লা বোর্ডে পরীক্ষা হচ্ছে কিনা, চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা নিতে পারছে কিনা, সেই খবরও রাখে না। আমরা দেখি যে ঢাকা মেডিকেল কলেজে তারা এক ধরনের কিম্বুত কিমাকার এমন একজন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে আজকে দেখতে পাচ্ছি। জনগণের সমস্যা সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই, শুধুমাত্র অপ্রয়োজনীয় উদ্যোগ, রাষ্ট্রের সময়, রাষ্ট্রের সম্পদ সবকিছু অপচয় করা হচ্ছে শুধুমাত্র নিজেদের অপ্রয়োজনীয় কাজে। রাষ্ট্রের অগ্রাধিকার কোনটা প্রয়োজন সেটি তারা নির্ধারণ করতে পারে না। যখন হামে আমাদের শিশুরা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তখন একটা খাল কাটার কর্মসূচি, একটা কত ধরনের প্রাচীনপন্থী কর্মসূচি, অপ্রয়োজনীয় কর্মসূচি
এটা দলীয় কর্মসূচি বাস্তবায়ন করছে। আর যখন আজকে বন্যায় আমাদের শিশুরা মারা যাচ্ছে পরীক্ষা দিতে না পেরে, ছেলেরা আতঙ্কে কাটাচ্ছে, তখন এই আমরা দেখি যে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় সামাজিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যতিব্যস্ত থাকছে, যেটার গুরুত্ব হয়তো বাংলাদেশের জনগণের কাছে নেই। জনগণ তো সেই সমস্যাটা সমাধান করতে পারছে না। আজকে বাংলাদেশের এই প্রশ্নগুলো শুধু আমাদের নয়, এই প্রশ্নগুলো সবার, এবং আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলোর জবাব বাংলাদেশের জনগণ আদায় করে ছাড়বে। এবং বিশেষ করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, সাহস দেখাচ্ছেন। আজকে দেখুন দেশে থেকে 17 বছর দেশের বাইরে থেকে মুসলেকা দিয়ে দেশের বাইরে গেছে, মুসলেকা দিয়ে দেশে এসেছে, জনগণের ম্যান্ডেট না নিয়ে বিদেশি প্রভুদের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, আজকে দেশে থেকে ক্ষমতা দখল করে বীরত্বের গল্প শোনায়। অথচ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেখুন যে আজকে কি দৃঢ়তার সঙ্গে, কি প্রতিকূল পরিস্থিতি, সংকট, রাষ্ট্রটাকে বানিয়েছে একটা ফ্যাসিবাদী কারখানা, ক্যাঙ্গারু কোর্টের রায় দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি কিভাবে দৃঢ়তার সঙ্গে বলছেন তিনি সমস্ত কিছু মোকাবেলা করতে চান, সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে জনগণকে জয়ী করতে চান, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেট ফিরে দিতে চান। এটাই তো আজকে দেখুন যে সরকারের আসলে, রাজার আসলে কোনো কাপড় নেই। আজকে এই বর্তমান সরকারকে দেখলে আসলে এই বিষয়টি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হচ্ছে। এবং আওয়ামী লীগের নেতৃত্বে আমি বিশ্বাস করি যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে। আজকে যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে না পেরে সরকারের উদাসীনতা এবং সরকারের ব্যর্থতার যাদেরকে বলি হতে হচ্ছে, ভিকটিম হতে হচ্ছে, সেই ছেলেমেয়েরা আমি মনে করি যে ভবিষ্যতে গণতান্ত্রিক বিপ্লবের পথটা প্রশস্ত করবে। ধন্যবাদ সাদ্দাম। সঞ্জিতা, আপনার কাছে আসতে চাই। অযোগ্য অথর্ব সরকার প্রধান এবং এই শিক্ষামন্ত্রী, আপনি পাশাপাশি চিন্তা করুন তো, আজকে ছেলেমেয়েরা, শিক্ষার্থীরা কোমর পর্যন্ত পানি পেরিয়ে স্রোতের মধ্য দিয়ে তাদের অনেককেই পরীক্ষা কেন্দ্রে যেতে দেখা গেছে। আমরা এই সোশ্যাল মিডিয়া বিভিন্ন খবরের মাধ্যমে দেখেছি। এই যে তারা বন্যার পানিতে ভিজে পরীক্ষার হলে যে পরীক্ষা দিচ্ছে, এটা তো হতে পারে না। আর বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী ছিলেন, আমি স্বভাবত কারণে আজকে যাকে বেআইনিভাবে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে বিনা চিকিৎসায়, এই ডক্টর দীপু মনির কথা বলছিলাম। তিনিও তো শিক্ষামন্ত্রী ছিলেন। তার একটি কথা কয়েকদিন ধরে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ওই সময়কার কথা, যখন তিনি বলছিলেন এই করোনার সময় ছেলে মেয়েদেরকে আগে তো বাঁচতে হবে, পরীক্ষাটা তো পরেও দিতে পারবে, কিন্তু আগে তো বাঁচতে হবে। এই যে জেনারেশনকে বাঁচাবার যে চেষ্টা, সেটা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শিক্ষামন্ত্রী বলেছিলেন, ডক্টর দীপুমণি। আর সে আজকের যে শিক্ষামন্ত্রী, তিনি বলছেন একটু বৃষ্টির পানি মাথায় পড়লেই তা ঠান্ডা লেগে যাবে ফার্মের মুরগি। এই যে তিরস্কার করা, এই ছেলে মেয়েদেরকে অনেক, আমি খবর নিয়েছি, অনেক বাচ্চাদের কিন্তু জ্বর হয়েছে এই বৃষ্টির পানিতে। তারা পানি পেরিয়ে যে পরীক্ষা দিতে গেছে, এতক্ষণ ধরে তারা ভিজা কাপড়ে বসে পরীক্ষা দিয়েছে, বাসায় ফিরেছে আবার সেই পানি দিয়ে, বাসায় যে তার জ্বর হয়েছে। এই যে এটার জন্য দায়ী কে? এই অথর্ব সরকার। অথর্ব সরকারের শুধু শিক্ষামন্ত্রী না, আজকে প্রধানমন্ত্রীকে দেখুন, যখন হামে শিশুরা মারা যায় তখন তিনি তার সন্তানকে নিয়ে, তার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যান। মানে এটা জোকারও বলা যাবে না, জোকারও বলা যাবে না। এটা কোনো মানবিকতা, মিনিমাম কোনো মানবিকতা থাকলে এটা হতে পারে না। এটা সরকার প্রধান করতে পারে না, এটা বাংলাদেশের মানুষ মেনে নিচ্ছে না। এরকম বাংলাদেশ তো আসলে, এরা তো বাংলাদেশকে ওন করে না। এরা বাংলাদেশের মানুষ স্বাধীন হয়ে বেঁচে থাকবে তার অধিকার নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে, এগুলো কিন্তু এরা বিশ্বাস করে না। কারণ এদের জন্মটাই হয়েছিল অবৈধভাবে। আজকে আমরা যখন বলছি তারেক রহমান অবৈধভাবে জোর করে ক্ষমতা দখলকারী ডক্টর ইউনূসের কাছ থেকে আবার ক্ষমতা নিয়েছে, এটা কোনো গণতান্ত্রিক ওয়েতে কোনো হয়নি আসলে। কারণ তাদের জন্মটা হয়েছিল ওইভাবেই, বন্দুক ঠেকিয়ে জিয়াউর রহমান যেমন সায়েম সাহেবকে বঙ্গভবনে যে বুট দিয়ে খাটের উপরে পা রেখে বলেছিলেন ইউ আর সিক, উনি বলেছিলেন নো আই এম নট সিক, আই এম ফাইন। কোনো অবভিয়াসলি ইউ আর সিক, কাগজ ধরিয়ে দিয়েছিলেন,
জোর করে রিজাইন করিয়েছিলেন এবং ক্ষমতা দখল করেছিলেন জিয়াউর রহমান, এবং সেই ক্ষমতা দখল করে সে দল গঠন করেছিলেন যে দলটি বিএনপি, এবং ক্ষমতা দখল করে কারফিউ দিয়ে দেশ চালিয়েছিলেন, হা না ভোট করেছিলেন, হাজার হাজার সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছিলেন, রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিলেন। সেই দলই তো বিএনপি, এবং তার পিতা যেভাবে ক্ষমতা দখল করেছিল, আজকে আমরা কি দেখছি? এই 24-এর নির্বাচনের নামে যে প্রহসনটি হয়ে গেল, যে 24 সালের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিল না, তাহলে কিভাবে বলে তারা যে আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে? মূলক কর্মসূচি প্রশাসনকে প্রস্তুত করা এবং যে সেবামূলক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে হবে, জনগণের জন্য যেগুলো জরুরি প্রয়োজন আছে সেগুলোর প্রস্তুতি কিন্তু বন্যার অনেক আগেই আওয়ামী লীগ সরকার শুরু করতো। এবং এই আমাদের আশ্রয় কেন্দ্রগুলো গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে, প্রশাসন কিভাবে পরিচালিত হবে, ঝুঁকিটা কতটুকু থাকবে, এবং বন্যা পরবর্তীতে রোগের প্রাদুর্ভাব থেকে শুরু করে মানুষের জন্য কোন সমস্যাগুলো আসতে পারে, খাদ্যের প্রয়োজন, শুকনো খাবার, সকল কিছুর ব্যাপারে কিন্তু একটা প্রাক প্রস্তুতি থাকে, সেটা বাস্তবায়ন করে। এবং শুধুমাত্র এখানেই আওয়ামী লীগ সরকার সীমাবদ্ধ থাকতো না। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশেষ করে দলকে, সেটা সরকারে থাকুক বিরোধী দলে থাকুক, দলকে সবসময় এই সেবামূলক কর্মকাণ্ডগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে এক ধরনের ভলান্টিয়ারিং এর এক ধরনের সাংগঠনিক নির্দেশনা থাকতো এবং সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হতো, যারা প্রশাসনের পাশাপাশি এই কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করতো। কারণ যখন একটা জরুরি বাস্তবতা থাকে, যখন দুর্যোগ মোকাবেলা করতে হয়, শুধুমাত্র সরকারের উপর নির্ভরশীলতা কোনো গণমুখী সরকারের লক্ষণ হতে পারে না। জনগণকে সম্পৃক্ত করেই কিন্তু আপনি এক ধরনের প্রতিকূল পরিস্থিতি, এক ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতি, একটা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। এবং সেটার কারণে কিন্তু আওয়ামী লীগ তার যে রাজনৈতিক সাংগঠনিক শক্তি, সেটাকেও কিন্তু এই সেবামূলক কর্মকাণ্ডগুলোতে নিয়োজিত করতো, এবং যার কারণে এটার এই ক্ষতির পরিমাণটা কমিয়ে নিয়ে আসা সম্ভব হতো। মানুষের জরুরি প্রয়োজনে সহযোগিতা, সেটা চিকিৎসা হোক, সেটা খাদ্য হোক, সেটা আশ্রয় হোক, এবং সেটা রোগ প্রতিরোধ হোক, বন্যা পরবর্তী সময় প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মোকাবেলা করা সম্ভব হতো। আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ব্যক্তিগত তৎপরতা। বন্যা হলে আপনি দেখবেন যে তাৎক্ষণিকভাবে এই সকল রাজনৈতিক কর্মসূচি, অন্যান্য কর্মসূচি, সকল কিছু বাদ দিয়ে কিন্তু মানুষের সমস্যাটা অ্যাড্রেস করা সবচেয়ে গুরুত্ব দিতেন শেখ হাসিনা। এবং তিনি সরেজমিনে বন্যা দুর্গত জায়গাগুলো পরিদর্শন করতেন, সেখানে প্রশাসনিক সঙ্গে দফায় দফায় মিটিং করতেন, নির্দেশনাগুলো দিতেন, রাষ্ট্রের সমস্ত শক্তি নিয়োজিত করতেন মানুষের সমস্যা সমাধানের কাজে। আজকে দেখুন বাংলাদেশে যে বন্যা হচ্ছে, বাংলাদেশে হাম হচ্ছে, সরকারের কর্মকাণ্ড দেখে কিংবা প্রধানমন্ত্রীর চালচলন দেখে আপনার মনে হয় যে বাংলাদেশে কিছু হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, বা তিনি কোন ক্লাবের ডিরেক্টর হিসেবে আছেন, না একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আছেন, না কোনো লিমিটেড কোম্পানির সিইও হিসেবে আছেন, আপনি পার্থক্য করতে পারেন না? জাস্ট একজন প্রাইভেট পার্সন হিসেবে তিনি তার প্রত্যেকটা মুহূর্ত জীবন উপভোগ করছেন, এনজয়মেন্টের মধ্যে আছেন। কোনটি? আজকে দেখুন যে তার একজন প্রধানমন্ত্রীর প্রায়োরিটি নির্ধারণ, তার সময় কিভাবে দিচ্ছেন, সমস্যা কিভাবে অ্যাড্রেস করছেন, সেটা তো আপনাকে তাকে মাপ করে, দলটা যদি বাদও দেই তাকে তো আমরা সেভাবে সেই দণ্ডই তো আমরা মাপবো। আজকে দেখুন যে বাংলাদেশের বর্তমানে এই দখলদার প্রধানমন্ত্রী এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করছে, এবং এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আওয়ামী লীগের সভাপতির আহ্বানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সহ আমাদের অঙ্গ সহযোগী সকল সংগঠন কিন্তু তার গ্রেপ্তারি পরোয়ানা আছে। অনেকে কারাগার থেকে 8 মাস, 1 বছর, 1.5 বছর পরে এলাকায় গেছে, সেখানেও সে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনার আহ্বানে, এবং সেখান থেকে হয়তো আবার অনেকে জেলে গেছে, গ্রেপ্তার হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে যে ট্রলারে করে, নৌকোয় করে ত্রাণ নিয়ে গেছে, সেগুলো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখান থেকে টাকা আদায় করার ঘটনা ঘটেছে বিএনপি জামায়াতের ক্যাডারদের মাধ্যমে। তাদের দৌড়াতে সেই কর্মকাণ্ডগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরও বাধা আসুক, বিপত্তি আসুক, গ্রেপ্তার হোক, জীবনের সমস্ত মায়া সবকিছু ত্যাগ করে কিন্তু আমাদের নেতা কর্মীরা দলীয় নির্দেশনা বাস্তবায়ন করছে। সরকার যেখানে ব্যর্থ, সেখানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মানুষের পাশে থাকার চেষ্টা করছে। সরকার যেখানে উদাসীন, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সেখানে পূর্ণাঙ্গ সক্রিয়তা দেখাচ্ছে। সরকার যেখানে অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ, তখন আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের চোখে আঙ্গুল দিকে দেখে দিচ্ছে যে কারা রাজনৈতিক দল হিসেবে সঠিক দায়িত্বশীল আচরণটি করতে পারে, অগ্রাধিকারটি
নির্ধারণ করতে পারে। এবং সে কারণেই কিন্তু একটা কথা আজকে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তেই বলে যে শেখ হাসিনার নেতৃত্বে যে প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা অতীতের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে শুধুমাত্র আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো বিষয় নয়, এটা বাংলাদেশের জাতীয় জাগরণের বিষয়, বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার বিষয়, এটা গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের বিষয়, বাংলাদেশের অগ্রগতির বিষয়ে পরিণত হয়েছে শেখ হাসিনার এই যে লড়াই, এই যে কামব্যাক করার জন্য বাংলাদেশের মানুষের অসীম আগ্রহ, যে পরম মমতায় বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে তাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। এটাই প্রমাণ করে যে বাংলাদেশের মানুষের বহুমাত্রিক সংকটের সমাধান হচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব। তার সাহস, তার দৃঢ়তা, তার প্রজ্ঞা, বাংলাদেশের মানুষ সেটা প্রত্যেক মুহূর্তে অনুসরণ করছে, অনুভব করছে, এবং তার দেখানো পথই সরকার যারাই থাকুক, যেভাবে দখল করুন না কেন, জনগণ সেটা অনুসরণ করার চেষ্টা করছে এবং সেভাবেই সমাধান করার চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় যে সমাধান প্রয়োজন সেটা তো রাজনৈতিক, জনগণ সেটিও অনুধাবন করছে। কারণ যতদিন না আমরা আমাদের রাজনৈতিক সংকটের সমাধান না করতে পারছি, ততদিন বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলো অ্যাড্রেস করা সম্ভব হবে না। মানুষ ক্রমাগতভাবে ভুক্তভোগী হবে, মানুষ ক্রমাগতভাবে জীবন যাবে, ছেলে মেয়েদের চাকরি হবে না, পরীক্ষার কোনো ব্যবস্থা থাকবে না, বই পাওয়ার কোনো নিশ্চয় থাকবে না, কলকারখানা বন্ধ থাকবে, বন্যা হলে সমাধান করতে পারবে না, মহামারী হলে সেটা মোকাবেলা করতে পারবে না, আমাদের আন্তর্জাতিক কূটনৈতিক নেটওয়ার্ককে বাংলাদেশের মানুষের কাজে ব্যবহার করতে পারবে না, কোনো সমস্যারই সমাধান করতে পারবে না। আজকে যেভাবে রাষ্ট্র ব্যবস্থা চলছে, রাজনৈতিক ব্যবস্থা চলছে, সেটি যদি অব্যাহত থাকে, যে কারণে আমি মনে রক্ষাকারী বাহিনীকে পাওয়া যায়। আজকে দেখুন যে বাচ্চারা যখন মিছিল করে তখন বিজেপি মোতায়েন করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে আওয়ামী লীগকে নিধন করার কাজে। তো সেখানে জাতীয় নিরাপত্তা কোথায় থাকবে? সেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় থাকবে? আওয়ামী লীগ সরকার আমাদের সীমানা বাড়িয়েছিল, স্থল সীমানা হোক, সেটা আমাদের জল সীমা হোক, আমাদের সমুদ্র সীমা হোক, আমাদের সেনাবাহিনীর পেশাগত প্রশিক্ষণ থেকে শুরু করে, বাজেট থেকে শুরু করে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষা, আমাদের সীমান্ত সুরক্ষা, প্রত্যেকটি ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার আমাদের রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আজকে দেখুন যে আমাদের সীমান্তগুলোর কি অবস্থা, আমাদের মানচিত্র কোথায়, আমাদের সীমান্তটা কোথায় সুরক্ষিত। আজকে বাংলাদেশে আপনি দেখুন যে আমাদের পার্শ্ববর্তী দেশের যুদ্ধের ঘাত প্রতিঘাত বাংলাদেশের উপরে প্রত্যেক মুহূর্তেই এসে যাচ্ছে। আমাদের যখন স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়টি তখন কম্প্রোমাইজ করা হয়, এবং আরো কত কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকে যখন এই জুলাই আগস্টের পরিবর্তনের পরে আমাদের স্বাধীনতা কিংবা আমাদের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের জনগণের জাতীয় নিরাপত্তা নয়, যারা বিদেশি খেলোয়াড় আছে সেই বিদেশি খেলোয়াড়দের প্রয়োজনে আমাদের দেশের ভেতরে কি হবে না হবে, কোথায় করিডোর হবে, কোথায় সীমানা দিয়ে কে যাবে, বাংলাদেশ সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করবে, কার সঙ্গে কি করবে না করবে, এটা আসলে বাংলাদেশের সরকার নির্ধারণ করছিল না, এটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হচ্ছিল। এবং যারা তার সেবাদাস, এই বিদেশি প্রভুদের সেবাদাস যারা, তারা আসলে সেটাই সেখানে বাস্তবায়ন করছিল। তো সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের সেনাবাহিনীর যে মর্যাদা, সবকিছুতে তারা আজকে আমাদের ক্ষুণ্ণ করছে। নিজেদের ক্ষমতা, নিজেদের বিত্ত বৈভব লুটপাট, লাইসেন্স রিনিউ করার জন্যই তারা কিন্তু এই কাজগুলো করছে। তো সে কারণে আমাদের যে বিষয়গুলো আপনি বললেন, এটাও আমাদের বিশেষ করে সচেতন রাজনৈতিক গোষ্ঠী, আমাদের পেশাজীবী গোষ্ঠী, আমাদের নাগরিক সমাজ, সবার কাছেই কিন্তু এই প্রশ্নগুলো আসছে। এবং এই বাংলাদেশ যে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের জন্য একটা আজকে উর্বর ক্ষেত্রে পরিণত হয়েছে। আপনি যে উদাহরণগুলো নিয়ে আসলেন, এটা তো বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নীতির আলোকে হয়নি, এটা বরং হয়েছে যে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো কিভাবে শক্তিশালী হবে সেটি করা যায়। এবং আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো যখন শক্তিশালী হবে, তার আঘাত তো পড়বে বাংলাদেশের মানুষের উপরে, এবং এখন পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেভাবে জঙ্গিবাদ মোকাবেলা কি, জঙ্গিবাদীরা তো ক্ষমতায়, এবং জঙ্গিবাদী নেটওয়ার্ককে যেভাবে আজকে প্রশাসনিক বিস্তৃতি, রাজনৈতিক সমর্থন দেওয়া হচ্ছে। তো ভবিষ্যতে বাংলাদেশ তো এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর, এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীগুলোর যুদ্ধের একটা চারণ ক্ষেত্রে বাংলাদেশ পরিণত হবে, এবং সেখানে কিন্তু সেই পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে। এবং যে কারণে কিন্তু আজকে মবের রাজত্ব, যে কারণে কিন্তু আজকে উগ্রবাদী গোষ্ঠীগুলোর রাজত্ব আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আক্রমণ, যে কারণে হামলা, যে কারণে আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ছে। যে কারণে এই জঙ্গিবাদী নেটওয়ার্ক থেকেও যদি বাংলাদেশকে মুক্ত করতে চাই, আমাদের দক্ষিণ এশিয়ায় যদি আমরা শান্তি স্থিতিশীলতা নিশ্চিত করতে চাই, তাহলে আমি মনে করি যে আমাদের একটা গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। যতদিন না আমরা একটা গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে পারছি, যতদিন না
বিদেশি প্রভুদের কাছে নয়, বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ সরকার নিশ্চিত করতে পারছি, জনগণের কাছে দায়বদ্ধ থাকা সরকার তৈরি করতে পারছি ভোটের মাধ্যমে। এই রকম আগের রেজাল্ট ঠিক করেছে, তারপর ভোট নিয়েছে, আর পার্টি অফিসে বসে কে কোন সিট পাবে ঠিক করেছে, জনগণ কিন্তু ঠিক করতে পারেনি। যতদিন তারা এটা কন্টিনিউ করবে, আমি মনে করি যে এই সমস্যাগুলো থাকবে, ক্রমাগত বাড়তে থাকবে। সমস্যার যত দ্রুত আমরা সমাধান করতে পারবো, রাজনৈতিক সমস্যার যতদিন আমরা সমাধান করতে পারবো, এবং এই একটা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা যতদিন আমরা নিশ্চিত করতে পারবো, ততদিন পর্যন্ত আমি মনে করি যে সংকট কেবল বৃদ্ধি পেতে থাকবে। আমাদের যে কারণে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। যেহেতু আবার এসছি, ওই যেটা শুরু করেছিলাম যে মানুষ তার যে পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এটা তার গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার থেকে কিন্তু মানুষ বঞ্চিত হয়েছে 24 সালে। অর্থাৎ পছন্দের দল আওয়ামী লীগ যাদের আছে, তারা কিন্তু ভোট দিতে যায়নি বা ভোট দিতে পারেনি। সুতরাং তাদের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে। জনগণের একমাত্র পথ, আবারও বলছি, একমাত্র পথ হচ্ছে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নির্বাচনের মধ্য দিয়ে। এখানে যেহেতু আওয়ামী লীগের অংশ নিতে দেওয়া হয়নি, সুতরাং এখানে আমি বলবো যে এটা গণতন্ত্র এখানে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং এই যে যারা জনগণের ভোট না নিয়ে এই জোর করে ইউনূস ক্ষমতা দখল করে আরেকজনকে ক্ষমতা দিয়ে দিল নাটক সাজিয়ে, আগের দিনে ভোট হয়ে গেল, তারপরে তারা নিজেরাই স্বীকার করছে, নিজেরাই বিরোধী দল, নিজেরাই সরকারি দল, এবং নিজেরাই সেই নাটক মঞ্চস্থ করছে প্রতিনিয়ত সংসদে, ওই যে মহান জাতীয় সংসদে রাজাকারদের হইচই। এখন এগুলোর থেকে মুক্তি পেতে হলে আমি বলবো যে আজকের যে বন্যা পরিস্থিতি, আমি সবসময় দেখতাম যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিরোধী দলে থাকতেও তিনি মানুষকে নিয়ে ভাবতেন। মানুষের প্রতি যে মমত্ব বোধ, এটা কেউ কাউকে দিতে পারে না, এটা ভিতর থেকে আসতে হয়। এবং বঙ্গবন্ধুর এই গুণটা উনি পেয়েছেন। এবং যখন বিরোধী দলে, তখনও আমরা দেখেছি পার্টি অফিসে আমরা রুটি বানিয়েছি এই সাধারণ বর্ণাঢ্য মানুষদেরকে শুকনো খাবার দেবার জন্য। রুটি বানিয়ে ভেজে আমরা ওই এলাকায় গিয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও নিজের হাতে রুটি বেলেছেন এই বর্ণাঢ্যদের খাবার দেওয়ার জন্য, শুকনো খাবার। আর সেই যখন সরকারে ছিলেন তখন তো কোনো কথাই নেই, কোথায় বন্যা হচ্ছে, কোথায় কি, এর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে উনি রাত ভরে নিজেও জেগে থাকতেন, প্রত্যেককে অস্থির রাখতেন যে যে যার ডিউটিটা রাত দিন পরিশ্রম করে এই মানুষকে তিনি সাহায্য করেছেন। এই যে 98 সালে যখন আমরা ক্ষমতায় ছিলাম, 96 সালে ক্ষমতায় আসবার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমবার যখন প্রধানমন্ত্রী হলেন, সে 98 সালের বন্যাটা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয়েছিল। ওই সময় ক্ষমতায় থেকে মানে কি পরিমাণ প্ল্যান, আবার কি পরিমাণ এই সাধারণ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, ঘরে ঘরে এই ত্রাণ পৌঁছে দেওয়া, বন্যার খাবার, তাদেরকে উদ্ধার করা, হেলিকপ্টার দিয়ে মানুষকে সেই বন্যার্ত এলাকার মানুষকে উঠিয়ে নিয়ে আসা, তাদেরকে বাঁচাবার যে চেষ্টা তিনি করেছিলেন, যে কারণে দীর্ঘস্থায়ী বন্যায় কিন্তু মানুষের প্রাণহানি এরকম হয়নি। সুতরাং এই যে গুরুত্ব দেওয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে, তারপরে তো আরো বন্যা হয়েছে। আজকে মানুষের যে দুর্দশা, গুরুত্ব দেওয়া এক বিষয়, যে হাইড করতে যে ওদের অরিজিনাল যে চেহারাটা, সেটাই আসলে ধরা পড়ে যায়। ওরা আসলে মানুষকে ওন করে না। যখন বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, তখন বন্যাকে নিয়ে তারা উপহাস করছে, বন্যাকে নিয়ে মিথ্যাচার করছে। তারা বলছে চট্টগ্রামে বন্যা হয়নি। এদিকে বাংলাদেশে ওরা বসবাস করে কিনা, বা বাংলাদেশে থেকে তারা এই জিনিসটাকে কেন লুকোতে চাচ্ছে, এটাও কিন্তু ভাববার বিষয়। আজকে তো আসলে বাংলাদেশটাকে বাংলাদেশ নেই। বাংলাদেশ আসলে একটা মানে মানচিত্রটাই কিন্তু বদলে দেবার চেষ্টা করছে ওরা। যেখানে একটা স্বাধীন সার্বভৌম দেশ, একটা মানচিত্র রয়েছে বাংলাদেশের, যেই মানচিত্রটাকে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জল, স্থল, সমুদ্র বিজয় করেছিল, মনে আছে নিশ্চয়ই? জি অবশ্যই। সুতরাং এই যে শুধু সমুদ্র বিজয় নয়, স্থল ও যে বন্দরগুলি, সেখানেও কিন্তু আমাদের সীমানা প্রাচীরের যে ঠিকঠাক রাখা, স্বাধীনতা সার্বভৌমত্ব, এই মানচিত্রকে ঠিক রাখা, কিন্তু সেটাও কিন্তু এখন আর নাই। আর যখন পাকিস্তান থেকে জাহাজ ভর্তি করে
অস্ত্র আসছে বাংলাদেশে, এবং আমাদের এই ছোট ছোট স্কুলের ছেলে মেয়েদেরকে যখন এগুলো একেবারে ঘোষণা দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়ায়, সেই তালেবানের স্টাইলে জঙ্গি, এগুলো কিন্তু ভয়াবহ ভয়াবহ অবস্থা আমি বলবো। আজকে এই 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 ছেলে মেয়েদের মধ্যে তো আমি স্টুডেন্টের চেহারা দেখি না, স্টুডেন্ট সুলভ যে আচরণ সেটা কিন্তু আমরা দেখছি না। এবং ওই যে সাদ্দাম বলেছে ওই কোটা আন্দোলনের সময়, এই কোটা আন্দোলন তো কিছু না, এগুলো তো ওরা একটা উসিলা তৈরি করেছে, কোটাই ছিল না, কোটা কিন্তু ছিলই না 11ই জুলাই থেকে। মানচিত্র পরিবর্তন করা যাবে না, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলে এই বাংলাদেশটাকে বেঁচে দেওয়া যাবে না, যে কারণে তারা বাংলাদেশকে দখল করবার জন্যই এই যে মেটিকুলাস প্ল্যান করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে এবং তাকে হত্যা করার যে পরিকল্পনা করেছিল তাকে একেবারে চিরতরে সরিয়ে দিয়ে ওরা এই বাংলাদেশকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা যেহেতু বেঁচে আছে, তার বিকল্প কিন্তু নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে এই যে গণহত্যা তারা চালিয়ে গেল, এই যে আজকেও তো ছাত্ররা দেখলাম রাস্তায়, এবং এই ছাত্রদেরকে ব্যবহার করে, ছাত্রদেরকে আমি বলছি ছাত্রদেরকে ব্যবহার করে এই উপরের থেকে গুলি করলে মাথা দিয়ে নিচে যাবে, এটা কেন বুকে লাগবে? এটা তো খুব সিম্পল একটা হিসাব। স্নাইপার কোথায় এখন? ওরা তো স্নাইপার দিয়ে মেরেছে, কারা মেরেছে? এগুলো এই যে সবকিছুর আসলে বিচার হবে, বিচার আসতেই হবে, নাহলে এই বাংলাদেশকে আমরা বাঁচাতে পারবো না। কারণ এই জঙ্গিরা জেলখানা থেকে বের হয়ে গেছে যারা, তাদের কাছে অস্ত্র আছে, সারা বাংলাদেশের অস্ত্র লুট হয়েছে, থানাগুলো লুট হয়েছে, এবং পাকিস্তান থেকে তারা অস্ত্র আমদানি করেছে। আমদানি মানে জাহাজ ভরে, একটা জাহাজে 5 জনকে মেরে দেওয়া হলো, তাই না? সেই জাহাজে কি ছিল? ওরা বলছিল যে খাবার আসছিল, আসলে তো সেই জাহাজ কিন্তু দেখেনি, কোনো চেকও হয়নি, কাস্টম চেক হয় নাই। এইগুলো সে করিডোরকে ব্যবহার করেছে কেন? এই করিডোর তোরা চাইছে কেন? এই বাংলাদেশের মধ্য দিয়ে, এই করিডোর দিয়ে এই অস্ত্র মায়ানমারে তারা পাঠাবে। কাদের সাথে যুদ্ধ করতে? মায়ানমারে যুদ্ধ হবে, আর বাংলাদেশের চট্টগ্রামটা তারা দখল করে নেবে। নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবারটি আজকে সন্তান সহ, এই তার স্ত্রী সন্তান সবাই এরকম অবস্থা, আজকে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। সুতরাং এটাকে থেকে মুক্তি পেতে হলে বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প নেই। এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, এই হত্যাযোগ্য থেকে, এই ধ্বংসযোগ্য থেকে বাংলাদেশকে রক্ষা করা শেখ হাসিনার পক্ষেই সম্ভব। আর দেখুন, যখন শেখ হাসিনা ঘোষণা দিলেন সাক্ষাৎকারের মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন, ওদের ঘুম হারাম হয়ে গেল। এই অপশক্তি আবার দেখুন একসাথে হয়েছে, ওদের ঘুম নাই, ওদের ঘুম হারাম হয়ে গেছে, পাগল হয়ে গেছে, পাগলের প্রলাপ বলছে। এখন কি বলছে? না, তাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে আনতে হবে। আরে ভাই, সে তো বন্দি না, তাকে তো বাংলাদেশের সেনাবাহিনীর প্রোটোকলে তাকে অত্যন্ত সতর্কতার সাথে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে, এবং সেনাবাহিনীর প্রোটোকলে। এবং কে তাকে রিসিভ করেছে? আমাদের জাতীয় নিরাপত্তা, যে ভারতের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এবং তার সাথে সে স্বীকার করেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে তাদের কথা হচ্ছিল, এবং সেইভাবে একটা বঙ্গবন্ধু কন্যাকে একটা রাষ্ট্রের প্রধান হিসেবে কিন্তু তাকে প্রোটোকল দিয়ে অতিথি হিসেবে বারবার কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে এই কথাটা বলা হচ্ছে। অর্থাৎ তিনি তো আসলে বন্দী না, তাহলে বন্দি বিনিময় চুক্তিটা কিভাবে আসবে? আমাদের যে যিনি কথা বলেছেন যে অ্যাটর্নি জেনারেল, উনি তারা কি তাদের চাইতে ইসলাম ডগদের চাইতে ভালো? তারা কি পাকিস্তানের চাইতে ভালো? তারা তো দিন রাত 24 ঘন্টা ওরা পাকিস্তান স্বপ্নে থাকে। এরা কি মানুষ হিসেবে চিহ্নিত হতে পারে? মানবিক গুণাবলী কি এদের ভিতরে আছে? হ্যালো, যারা নারীকে শোনা যাচ্ছে সিনিম ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। যারা প্রতিনিয়ত নারীকে ইজ্জত করে না। বিদায় হজে রাসূলুল্লাহ তো বলছেন নারীর সমান অধিকার দেওয়ার জন্য। ওরা কোন কার ধর্ম করে? মওদুদির ধর্ম, রাসূলুল্লাহর ধর্ম রেখে মওদুদির বাদ শুরু করে দিছে। তো মওদুদি বাদ যা করছে, যেটা তো
আমার মনে হয় যে আফগানিস্তানের মোল্লা ওমরের চাইতেও বাজে অবস্থা মওদুদিবাদীরা করে। তো এদেরকে আল্লাহ এদেরকে মানে এই জনগণকে এদের হাত থেকে কবে রক্ষা করবে ওই দিন গুনতেছে। একদম শরীফ ভাই, সেলিম ভাইয়ের প্রবলেম হচ্ছে ইন্টারনেটে। এই যে একটা জিনিস বুঝতে চাচ্ছি, আমাদের মহামান্য রাষ্ট্রপতির তো বিরাট গার্ডস আছে, গার্ডসের কারণেই তো মনে করেন উনি মোটামুটি কাউরে পাত্তাই দেয় নাই, উনি চেয়ারে বসেই আছে। হ্যাঁ, ওনার গার্ডস আছে, ওনার গার্ডস ছিল, এটা ঠিক কথা। যখন শেখ হাসিনা ক্ষমতায় থাকে তখন ওনার কিন্তু গার্ডস থাকে, তখন উনি বলে যে আমি টপকাই পড়ি নেই এখানে। আর যখন শেখ হাসিনা না থাকে, একজন লোক না থাকলে দেখেন মানুষের কি চেঞ্জ আসে। একটা ব্যক্তি নাই এখানে, নারীর স্বাধীনতা নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের জীবনের অধিকার নাই, আইন শৃঙ্খলা নাই, দেশের অর্থনীতি ধ্বংস। এক শেখ হাসিনা নাই বলে আমাদের দেশের রাষ্ট্রপতিও এখন, এই রাষ্ট্রপতি কি বলছিল যে ওয়ার্ল্ড ব্যাংকের লোকেরা এসে তাকে বলছে যে ইউনূসের সাথে একটু আপোষ করে নাও তোমরা। এই কথাটা বলাতে তো নেত্রী খুশি হয়েছিলেন, তাকে একটা পুরস্কার দিছেন। এই জন্যই দিছে, আমি মনে করি যে এই জন্যই দিছে। তা নাইলে তার মতো লোকের প্রেসিডেন্ট বানাবে, এটা আওয়ামী লীগের এই কমিটিতেও আসে না, কোনো কিছুতেই আসে না, আওয়ামী লীগের ওই দীর্ঘ ইয়াতে আসে না। নেত্রী মনে করছে যে এত দুর্দিনে যে ইউনূসের বিরুদ্ধে রিয়েল অর্থে একটা কথা বলছে, হয়তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তাকে দিয়ে দিছে রাষ্ট্রপতি। আর কি বা আছে রাষ্ট্রপতির তো কিছুই নাই, যা লিখে দেব তাই পড়বে। কিন্তু গণেশ যখন উল্টে গেছে তখন যে এই রাষ্ট্রপতি তুমি কার, এই রাষ্ট্রপতি তুমি কার, যখন যে থাকে তার। আচ্ছা, এটা ভালো বলছে। সেলিম ভাইয়ের কথা একটু শুনি। আপনি তো খালি ডিসকানেক্ট হয়ে যান, ইংল্যান্ডের গোলে আপনি বাজিতে জিততেছেন তো। হ্যাঁ, ইন্টারনেট না, আমি এই রাষ্ট্রপতি মানে সংসদে যে বক্তৃতা দিয়েছে সেটা নিয়ে আমি খুব একটা মানে আপত্তি নাই, কারণ যে সরকার থাকে তার কথাটাই তাকে পড়তে হয়, তার করার কিছু থাকে না, তারা লিখে দেয় সেটা পড়তে হয়। হ্যাঁ, সেটা পড়তে হবে। আর তার অপশন ছিল সে রিজাইন করতে পারতো বা চলে যেতে পারতো ইলেকশন হওয়ার পরে। কিন্তু শেখ হাসিনার আপার যথেষ্ট তার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, এখনো মনে হয় আছে। কিন্তু এই যে আজকে যে খবরটা যে হয়েছে আজকের পত্রিকাতে, এটা পড়ে যেটা আমার রিয়াকশন হচ্ছে যে উনি আর নিজের চাকরিটাকে বজায় রাখার জন্য, কারণ বজায় রাখার জন্য এই স্টেটমেন্টটা দিয়েছে। কারণ বিএনপি এবং এনসিপি কতগুলো ব্যাপারে এবং জামাত তিনজনা একেবারে এক। কারণ রিসেন্টলি আমার কাছে একটা খবর এসছে, সত্যতা আমি জানি না, আমাকে যারা বলা হলো যে ডিজিএফআই অফিসে মিটিং হয়েছে, যে এনসিপি, জামাত এবং বিএনপি মিলে মিটিং করেছে এই যে ছাত্রদের যে পরীক্ষার্থীদের যে আন্দোলনটা শুরু হয়েছে সেটাকে কি করে ঠেকাবে। হ্যাঁ, তো এনসিপি কে ভার দেওয়া হয়েছে এটা করতে। তার মানে তারা বাইরে যতই দেখাক তারা অপোজিশন, কিন্তু ভিতরে ভিতরে তারা আছে, কি বলে, ঐক্যবদ্ধ আছে। এবং রাষ্ট্রপতি নিশ্চয়ই খবর পেয়েছে যে এই স্লামডগ গোলা বা এই টোকাই গোলা নিশ্চয়ই কিছু মানে মহাযজ্ঞ কিছু একটা করার প্ল্যান করতেছে, যার জন্য 16 জুলাই তারা শহীদ দিবস ডিক্লেয়ার করে। কিসের শহীদ? একে ফালতু কথা, এর জঙ্গি মারা গেছে, এটা আবার শহীদ কিসের হয়? এরা কার সাথে যুদ্ধ করেছে? তারা 71 সালে তো আমরা যুদ্ধ করেছি, আমাদের শত্রুকে আমরা চিনতাম। এইখানে তো আমাদের দেশি লোকই, তারা একটা সরকারকে পতন করতে গিয়ে কখনো শহীদ হয় না। সরকার তো সব দেশেই আন্দোলন করে পতন হয়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যদি হয়তো এখানে আন্দোলন করে ঠিক আছে, তোমরা শেখ হাসিনাকে পতন করিয়েছো, কিন্তু তার মানে তোমরা শহীদ হয়ে যেছো। আর পুলিশের গুলিতে থেকেও মারা যায়নি, একটা এখন পর্যন্ত প্রমাণই হয়নি যে পুলিশের গুলিতে কয়জন মারা গেছে। ইউনাইটেড নেশনসের যে রিপোর্টটা সেটা ফরমাইসি রিপোর্ট, আর 3200 পুলিশ যে তারা মারলো 5 তারিখের পরে, সেটার কোনো খবর নাই। তো সেই জন্য আমি বলবো রাষ্ট্রপতি এটা এদেরকে পদলেহন করার জন্য এটা করতেছে, এবং তারেক জিয়াকে খুশি করার জন্য। কারণ তারেক জিয়ারা অলরেডি ডিটারমিন্ড হয়ে গেছে কাকে রাষ্ট্রপতি বানাবে, তারা ঠিকঠাক করে ফেলেছে। আমি নামগুলো জানি না, কিন্তু কানাঘুষে অনেকের নামই শোনা যাচ্ছে। বর্তমান পার্লামেন্টে তারা মেম্বারও আছে, সিনিয়র মেম্বার অফ বিএনপির। তার জন্য তাকে সরিয়ে দিয়ে সে যাতে তার টার্ম শেষ হবে 28 সালে, সে 28 সাল পর্যন্ত যাতে টিকে থাকতে পারে, সেই জন্যই সে এইসব
এই ধরনের স্টেটমেন্ট মাঝে মাঝে দিচ্ছে। সে নিজেই তো সে নিজেই এই ইসলাম ডগ এবং এই টুকাইদের দ্বারা নিগ্রহ হয়েছে। তাকে যথেষ্ট তাকে ভাগ্য ভালো যে সে এখনো আছে। তাকে তো এরা গেছিল তাকে বের করে দিতে, তো তখন তো পারে নাই। বিএনপি তাকে যেহেতু সাপোর্ট করে গেছে, সে মনে করতেছে কত কত হয়ে গেছে। আমার আপা হয়তো ভুল করেছে তাকে প্রেসিডেন্ট বানিয়ে, কিন্তু তাকে প্রেসিডেন্ট বানানো হয়েছিল যে কারণে সেটা তো আমরা শরীফ ভাইটা বললেন অলরেডি। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে তার আনুগত্যটা আছে কিনা আওয়ামী লীগের প্রতি, এটা আমার একটু সন্দেহ আছে। অনেকে যদি আমার সাথে তর্ক করেন, তার আনুগত্য এখনো আছে, কিন্তু তার বাইরের অ্যাক্টিভিটিসটা নাকি অন্যরকম ইচ্ছা করে দেখানো হচ্ছে। আমি জানি না এটা কতটুকু সত্যি মিথ্যা, ভবিষ্যতেই বলবে। আগামী মাত্র আর 5 মাস হয়েছে এই সরকারের, এখনো আমি তো এই সরকারের 6 মাস টাইম দিয়েছিলাম, না ডিসেম্বর পর্যন্ত তারা থাকতে পারে কিনা সেটাই আমার সন্দেহ আছে। এবং এই সরকার যদি চলে যায় তখন বোঝা যাবে প্রেসিডেন্টের রোলটা কি। তবে উনি যে দোদুল্যমান, মানে ফ্লেক্সিবল, একবার পেন্ডুলামের মতন এদিক ঘুরছে আবার এদিক যাচ্ছে। তো এখন যদি আমরা পরে আসি, আওয়ামী লীগ পরে যদি আসে, হ্যাঁ, আমি বলতে পারি আমরা এই জন্য, যেহেতু আমি আওয়ামী লীগের সদস্য, আওয়ামী লীগের যদি আমরা পরে আসি বা আমরা রাজনীতি ফিরে আসি, তাহলে তখন ওনার রোলটা কি হয় তখন বোঝা যাবে। হ্যাঁ, এটা উনি প্রেশারে বসে করেছেন। এখন আমি বলবো না এটা প্রেশার। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে ওয়াচ করতেছি বা যেটা চোখ দিয়ে দেখতেছি, যেটা বুঝতে পারতেছি, যেটা পড়তেছি, তাতে বোঝা যাচ্ছে যে উনি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করতেছেন বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন। উনি কিছু লোককে, কিছু জঙ্গি এবং অ্যান্টি লিবারেশন ব্যক্তিদেরকে উনি মানে স্যাটিসফাই করার জন্য এইসব বক্তব্য দিচ্ছেন। এবং মতিউর রহমানের যে মানব জীবনের মতিউর রহমানের কাছে যে তার সে তো তার বন্ধু বলে, চুপ্পু সাহেব যে ইন্টারভিউ দিয়েছিল, ওই ইন্টারভিউ কিন্তু বোঝা যায় যে সে কতটা সাফারিং এর মধ্যে ছিল। দুইজন একসাথে বাংলার বাণীতে চাকরি করতো, আমিও বাংলা বাণিজ্যে চাকরি করতো। তো সুতরাং মতি তো অলরেডি বলেছে সে কি প্রবলেমের মধ্যে আছে। সে অনেক কথাই বলেনি, আবার অনেক কথা বলেছেও। তো চুপ্পু সাহেব যেটা করতেছে, ওনাকে বলবো, উনি তো মুক্তিযোদ্ধাও ছিলেন, ইয়াং ছিল, আমাদের চাইতে একটু কম, কয়েক বছরের বয়সের দিক দিয়ে একটু কম। ডাজন্ট ম্যাটার, হি ইজ দ্য প্রেসিডেন্ট, আফটার অল হি ইজ দ্য প্রেসিডেন্ট। হ্যাঁ, এখন তার যে রোল, এখন সে চেষ্টা করতেছে স্যাটিসফাই করতে। আওয়ামী লীগের পক্ষে হয়ে যদি কথা বলে, তারা যদি জানেন যে তার গর্দন চলে যাবে, যার জন্যই সে যতটা পারে এদেরকে তেল মেরে যাচ্ছে আর কি। এটাই হচ্ছে। আর মানে নেগেটিভলি যদি দেখি আমি, মানে হি ইজ ট্রাইং টু স্যাটিসফাই অল দিস পিপল, কারণ তাদেরকে মানে যদি রাখতে পারে তাহলে তার জীবনটা রক্ষা পাবে। এই জন্য এটা সেলিম ভাই আমি একটু বলি যে এটা তো আনডিউ চাহিদা। বিএনপি তাকে রাখবে না, বিএনপি তাকে রাখবে না, এটা উনিও জানে, সবাই জানে, কিন্তু তারপরে জেনে শুনে উনি থাকতে চায়। আমি যেটা বলতেছি, তাকে বানাইছে, সে সেইভাবে ভলান্টিয়ার করবে যে ওকে আমি কবে পদত্যাগ করতে হবে বলো, পদত্যাগ করে চলে আসবে। ওনার ওই পার্লামেন্টারি স্পিচের পর পরে ওনার পদত্যাগ করা উচিত ছিল, বা তার আগে পদত্যাগ করা উচিত। নতুন প্রেসিডেন্ট করে ইলেকশন হয়েছে, নতুন আমি চলে যাচ্ছি। কিন্তু তা না করে সে জেলের ভয়ে, সে জেলতে যেতে চায় না, জেলের ভয়ে এবং নির্বাসনের ভয়ে সে তার টার্মটা শেষ করতে চাচ্ছে। এই জন্য সে করে যাচ্ছে। সে খুব ভালো করেই জানে বিএনপি তাকে পছন্দ করে, বিএনপি তাকে দিয়ে কাজ করে। উনি তো ছাত্রলীগরে ডুবাইছে, তা মুক্তিযোদ্ধাদেরও ডুবাইছে, সবাইকে ডুবিয়েছে। এখানে ছিলেন সব জায়গায় সবাইরে ডুবাই দিছে, আওয়ামী লীগেরও ডুবাইছে, আওয়ামী লীগেরও ডুবাইছে, শেখ হাসিনারও ডুবাইছে। এই যে বিবৃতি দিয়া বলছেন ফেসিবাদের বিরুদ্ধে বিস্ফোরণ, এইটা পয়লা তো শেখ হাসিনারও ইয়ে করে ফেলছেন। হ্যাঁ, তাই না? এই বিবৃতি এবং সুস্থ থেকে সুস্থ শরীরে সে কিভাবে বলে, আসলে তার চাকরি থাকা উচিত না, কারণ সে কিন্তু না, নর্মাল না, অ্যাবনর্মাল হয়ে গেছে ক্ষমতায় থাকার জন্য। এখন এই কারণেই তার চাকরি চলে যাওয়ার কথা। আমরা এখনই বিএনপি তারে এখনই সরাই দিতে পারে, তৃতীয়াংশ ভোটও লাগে না, খালি ডাক্তারদের দিয়ে দেখাই দিবে যে হ্যাঁ হি ইজ অ্যাবনর্মাল, কারণ এই কথা এখন বলে এই কথা। বিএনপি যদি ওনার বিরুদ্ধে ইমপিচ করে বা ওনাকে রাখতে চায় না, তাহলে তেমনি সরাইতে পারবে।
হ্যাঁ, কিন্তু এখন আমরা বিএনপি করতে চাইলে বিএনপি নিজের দলের তো সাপোর্ট আছে, তবে আপনি সেলিম ভাই, আপনি শরীফ ভাইয়ের কথা শুনেন নাই। আপনি শরীফ ভাইয়ের সময় শরীফ ভাই যখন কথা বলে তখন তো আপনি আউট ছিলেন, মানে নেটের বাইরে ছিলেন। শরীফ ভাই একটা গুরুত্বপূর্ণ কথা কইছে, উনি খুব স্ট্রং এবং খুব গার্ডসওয়ালা রাষ্ট্রপতি। বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আপনার এত গার্ডসওয়ালা রাষ্ট্রপতি, ধমকের সাথে সব কাজ করে ফেলা রাষ্ট্রপতি কিন্তু আর বাংলাদেশ দেখে নাই, একমাত্র রাষ্ট্রপতি উনি। না, ধমকের সাথে মারতেছে, কিন্তু এদিকে আবার উনি ভীতিও আছে। ওকে, আমরা পরে আলোচনায় যেতে চাই। পরে আলোচনাটা যে আচ্ছা শরীফ ভাই, আপনি তো গোপালগঞ্জের মানুষ বলতে হবে, তাই না? তো এই যে গোপালগঞ্জ যে এত মানে 16 তারিখ জুলাই 16 তারিখ কি পৃথিবীর কোনো নাকি যে এখানে বিজিবি দিতে হবে, পুলিশ দিতে হবে, র্যাব দিতে হবে? এই গত বছর 16 জুলাই ওই রাজাকার দল গেছিল এখানে, এই যে আমি কে তুমি কে রাজাকারেরা গেছিল বঙ্গবন্ধুর মাজারের মুন্ডুপাত করতে। তারা গেছিল যে মুর্দাবাদ মুর্দাবাদ কইয়া তারা আর্মির ভিতরে ঢুকে গেছে, এপিসির ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, এবার তো আর্মি নাই, তারা যাইতে পারে নাই, এবার এখন বিজিবি মোতায়েন করছে। কারণটা কি? আমি এটা কারণ আছে, কারণ আর্মি যখন গোপালগঞ্জে গেছে তখন আর্মির গাড়ি পোড়াই দিছে, আর্মির উপরে আক্রমণ করছে, এটা কিন্তু প্রভোক্ট। তবে গোপালগঞ্জে আমি যতটা জানি, গোপালগঞ্জ আওয়ামী লীগ এই কাজটা করে নাই, রাইট? না, এই কাজটা করে নাই। আমি পুরো খবর নিয়েছি। হ্যাঁ, ওখানে কিছু আছে, বিভ্রান্ত কিছু লোক আছে যারা সামাজিকভাবে, যাদের বিরুদ্ধে কেস আছে, মার্ডার কেস আছে, অনেক কিছু ঝামেলা আছে, যারা মানে তৃতীয় পক্ষ, সন্ত্রাস না, হ্যাঁ তৃতীয় পক্ষ। এখানে এটা একটা গ্রুপ আছে যারা বিভিন্ন সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকে এবং বহু মানে হত্যা, খুন টুন এগুলোর সাথে জড়িত ছিল। তো তারা এই জিনিসটাকে অন্যভাবে কালার দেওয়ার জন্য তারা এই সুযোগ নিয়ে আওয়ামী লীগের উপরে দোষ যাতে আসে, সেই জন্যই কাজটা করছে। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে একটা রিয়েল তদন্ত হোক। একটা তদন্ত হয়েছে আর্মির পক্ষ থেকে, তারপরেও সেই তদন্তটা ঠিক হয়নি। রিয়েল কালপ্রিট কিন্তু বেরিয়ে আসেনি। অন্যভাবে করে এটা এখানে একটা ডিজাইন আছে, ষড়যন্ত্র আছে, যে আসল লোকগুলোকে চিহ্নিত করা হয়নি। তো এরা আওয়ামী লীগের কেউ না, ম্যাক্সিমামই অসামাজিক লোকজন, তারা এই কাজগুলো করছে। এবং আর্মির সাথে তো গোপালগঞ্জের লোকদের আর্মির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, নেই, যুদ্ধ নাই। হ্যাঁ, আর্মির বিরুদ্ধে গোপালগঞ্জের না, সারা বাংলাদেশের মানুষের অভিযোগ আছে। স্বাধীনতা প্রিয় সকলের অভিযোগ আছে যে সেনাবাহিনী ফলকার তার কথা মতো কেন চললো? তার চলতে হবে দেশের সরকার প্রধানের কথা মতো। সে কেন বিট্রে করলো জাতির সাথে? এই প্রশ্নটাই সব জায়গায় ঘুরে ফিরে। গোপালগঞ্জে মানে আর্মির বিরুদ্ধে কিন্তু কথা নেই, আর্মির নিজেদের বিরুদ্ধে। আর্মি সেনাপ্রধান এবং তারপরে বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙে তখন সেনাবাহিনীর কিছু লোক তো সেখানে ছিল। তো আমি মনে করি সেনাবাহিনীর লোকেরা তো অন্ধ না, তারা কানে শুনে এমন না, চোখে দেখে না এমন না, তারা দেখতেছে একটা অপকর্ম হচ্ছে, একটা বাড়ি ভাঙতেছে, তারা তো সাথে সাথে তার সিনিয়র কমান্ডারকে, নেক্সট কমান্ডারকে এটা ইনফর্ম করতে পারতো, করে বলতে পারতো যে আমরা কি করব। হ্যাঁ, ধরলাম যে যদি করে থাকে, ইনফর্ম যদি করে থাকে, তারপর তার কমান্ডার তাকে কিছু করতে, ওদেরকে নিবৃত্ত করতে বলে নেই, সামনে গেছে আপনারা কেন আসছেন, আপনাদের নিরাপত্তার জন্য কেউ বলছে, আর কেউ বলছে যে আমরা এমনি ঘুরতে ঘুরতে এখানে আসছি। সেনাবাহিনীর সদস্যরা এই দায়িত্ব সেনাবাহিনী, তার কোরআন শরীফ, তার ধর্মগ্রন্থ হাতে নিয়ে শপথ ব্রিজ করছে। এখানেও ওয়াকার যেমন তার কোরআন শরীফ হাতে নিয়ে যে শপথ করছে সেটা ব্রিজ করছে। তার শোনার কথা, তার দেশের রাষ্ট্রপতির কথা শোনার কথা, তার সে প্রধানমন্ত্রীর শোনার কথা, সে প্রধানমন্ত্রীকে বলছে সব ঠিক আছে, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তার উপরে বিশ্বাস রাখা যায়নি। তাকে তো শেখ হাসিনা মানুষের উপর গুলি করতে বলেনি,
সে মানুষকে যে লুটেরাদের উৎসাহিত করছে পুলিশকে সরাই দিয়ে, পুলিশকে বলছে তোমাদের থাকার দরকার নাই, তোমরা চলে যাও, আমরা ট্যাকেল করব। কিন্তু তারা আইনে ঢুকাই দিয়েছে গণভবনে। হ্যাঁ, গণভবনে ঢুকাই দিয়ে এই যে লুটতরা, এই যে তারা যে শেখ হাসিনাকে প্রোটেক্ট করা, এই কয়জন স্লাম ডগদেরকে সেনাপ্রধান তার লোকজন নিয়ে ঠেকাইতে পারতো না? অবশ্যই পারতো। ওরা তাদের পারপাস সার্ভ করছে, ওরা বিদেশিদের পারপাস সার্ভ করছে, ওরা ফলকার তুর্কের কথা মতো চলছে, যেটা ও কোরআন শরীফ হাতে করে যে ইয়া করছে, বিশ্বাসঘাতকতা করছে। তো সেই দিক দিয়ে আমি বলবো যে আমাদের আর্মি, কিন্তু আমরা আর্মিকে দিয়ে আমরা গর্ববোধ করি। আর্মি হচ্ছে আমাদের নিরাপত্তার, দেশের নিরাপত্তার একমাত্র ইয়া শক্তি। সে তো প্রমাণ দিছে যে সে নিরাপত্তা বিধান করতে পারে না, এই আর্মি। একদম। তারপরও আমি আর্মিকে, যেহেতু আমার সাথে সরাসরি কারোর সাথে যোগাযোগ নাই, কথা হয়নি, সেই জন্য আর্মিকে আমি সবসময় ইয়াতে রাখি, তাদের ডিউ স্থানে রাখতে চাই, যে তারা দেশের জন্য নিবেদিত, তারা কারো জন্য প্রভাবিত হবে না। এইটাই আমরা সারা পৃথিবীতে তো এটাই দেখলাম, যে সেনাবাহিনী তো দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর বাংলাদেশে দেখলাম বিদেশিদের কথা মতো উঠে বসে দেশের মানুষের উপরে আক্রমণ চালায়, দেশের সরকারের উপর আক্রমণ চালায়, এটাই দেখলাম। তো ঘটনাগুলো এরকমই ঘটছে, যার জন্য এখন পুরো সমাজটাই ধ্বংস হয়ে গেছে। আমি তো লাস্টের এই কথাটা বললাম যে আমি সেনাবাহিনীর উপর একটু ভরসা করতে চাইছিলাম, কিন্তু সেনাবাহিনী তার ভরসার স্থল রাখে নাই। গোপালগঞ্জে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে, সেটারে তাদের আমি পুনর তদন্ত দাবি করছি। তারা একেবারে ইম্পার্শিয়াল, কারো কথা মতো, যে একজন লোক বলল যে এই এরা ছিল না, বলা নাম আসছে, তারপর বলছে এরা ছিল না বা এরা কেউ নাই, অন্যরা, এইভাবে যে মিসলিড করছে, রিপোর্টটা মিসলিড করছে, এটা আমি জানি। একদম মিসলিড করা রিপোর্ট কিন্তু সেনাবাহিনীর গ্রহণ করা ঠিক হয় নাই। বারবার তদন্ত হইতে পারে, গ্রামে গঞ্জে গিয়ে ছদ্মবেশে তদন্ত হইতে পারে যে কারা কারা এটার সাথে জড়িত ছিল, পরিষ্কার বেরিয়ে যাবে। পরিষ্কার। আর সেলিম ভাই, আপনার কাছে ছোট করে শুনি, তারপর আমরা একটু দুনিয়া জুড়ে দেখবো, যেহেতু আপনি খেলা দেখতেছেন, আরো খেলা দেখা দরকার আপনার। জিততেছে, সমস্যা নাই, বাজি তো জিততেছেন, কিন্তু প্রশ্ন হলো যে গোপালগঞ্জকে কেন এত কঠোরতার ভিতরে রাখতে হবে? কারণ রাখতেছে কারণ গত বছর 16 জুলাইতে তারা পদযাত্রা করেছিল ইসলাম ডগ গুলো আর এই টোকাই গুলো, এবং তারা আর্মির এপিসি গাড়িতে পালিয়ে এসছে ভয়ে, কারণ গোপালগঞ্জের মধ্যে